আপনাকে অনুবাদক বলে পরিচয় দিব, না কবি বলে পরিচয় দিব, না আপনাকে একজন প্রাবন্ধিক হিসেবে পরিচয় দিব? সহজ উপায় হচ্ছে আমরা যেটা বলি উনি একজন লেখক। আমি লেখক রাজু আলাউদ্দিনের যাত্রাটা শুনতে চাই। কবিতা লেখা দিয়ে শুরু। না পড়েন আপনি কি লিখবেন? পড়া হচ্ছে আসলে আপনার কাঁচামাল। আমি পাঠই যদি করছি তাহলে আমি কেন প্রতিশোধ নেব না? তো অনুবাদ হচ্ছে সেই প্রতিশোধ। কারণ অনুবাদককে হতে হবে একদম দাসের মতো, কিন্তু ঔপন্যাসিক হিসেবে, গল্পকার হিসেবে, কবি হিসেবে আপনি হচ্ছেন প্রভু। উপন্যাস আমি কখনো হাত দেইনি, কিন্তু আমার মাথার মধ্যে দুটো উপন্যাসের খসড়া আছে। হয়তো কথা সাহিত্যিক হিসেবে আমার অক্ষমতাও আছে, সবাই সব কিছু পারে না। এবছর সম্ভবত আমার সর্বাধিক বই বেরোবে। শুধু দর্শক, স্বাগতম, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক অনুষ্ঠানে। সচরাচর আমরা এই অনুষ্ঠানে একজন অতিথিকে নিয়ে আসি এবং তার পরিচয় দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করি। অর্থাৎ আমরা বলি যে উনি একজন কবি, লেখক, অনুবাদক ইত্যাদি ইত্যাদি। আজকে একটু অন্যভাবে শুরু করতে চাই। আজকে সরাসরি যিনি আছেন তার নামটা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই এবং তার সঙ্গে গল্পের মাধ্যমে আমরা জেনে যাব তিনি আসলে কে। আমি নিশ্চিত তার নাম বললে, তার চেহারা দেখলে আপনারা অনেকেই চিনবেন। তার কাজের ভক্ত আপনারা অনেকেই আছেন। তার কাজের পরিধি এত বড় বলেই আমি তার পরিচয়টা আস্তে আস্তে একটু নাটকীয়ভাবেই উন্মোচন করার চেষ্টা করি। আমন্ত্রণ জানাচ্ছি রাজু আলাউদ্দিন আপনাকে। ধন্যবাদ মোম। কেমন আছেন আপনি? আছি মোটামুটি। আপনি? আমিও খুব ভালো আছি। তো রাজু ভাই, যেটা শুরুতেই আপনার ক্ষেত্রে মানে আমার একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব তৈরি হয় আপনাকে নিয়ে। এটা আমার ক্ষেত্রেও অনেক সময় হয়। আপনাকে অনুবাদক বলে পরিচয় দিব, না কবি বলে পরিচয় দিব, না আপনি একজন সাক্ষাৎকার বিশারদ গ্রহণকারী বলে পরিচয় দিব, না আপনাকে একজন সুচিন্তক প্রাবন্ধিক হিসেবে পরিচয় দিব? আমি খুব দ্বিধায় ভুগি। আপনি কোনটা কমফোর্টেবল ফিল করেন? এটা আসলে অনেকটা মানে ধরেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ না, মাথাটা যেরকম আপনার, হাতও আপনার, এবং পা, মানে এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মিলিয়েই হচ্ছে আপনার এই পুরো শরীর, এই অবয়বটা আর কি। তা আমরা অনেক সময় বলি যে হ্যাঁ আমার হাতটা ব্যথা করছে, তাই না, আমার মাথাটা ধরেছে। এগুলো আমরা সুনির্দিষ্টভাবে মানে একটা নির্দিষ্ট করার জন্য আমরা এগুলো বলি, কিন্তু সবটাই তো আমি। সুতরাং আপনি যদি বলেন যে আমি অনুবাদক, এটাও যেমন সত্য, আমি প্রাবন্ধিক, এটাও সত্য, আমি প্রায় শতাধিক সাক্ষাৎকার গ্রহণ করেছি, এটাও সত্য। এখন সব মিলে সহজ উপায় হচ্ছে আমরা যেটা বলি উনি একজন লেখক। ঠিক আছে? রবীন্দ্রনাথকে একবার এক লোক প্রশ্ন করেছিলেন, এগুলো কতটা সত্য কতটা বানানো সেটা অবশ্য মানে আমি বলতে পারবো না, কারণ যখন কেউ কিংবদন্তি হয়ে ওঠে তখন তাকে ঘিরে সত্য এবং মিথ্যা ঘুরপাক খেতে থাকে। হ্যাঁ, সত্যের সঙ্গে মিথ্যা মিশে যায়, মিথ্যার সঙ্গে এসে সত্য এসে মিথ্যার ভিতরে আসন গ্রহণ করে, ফলে এটা সত্য। তাকে জিজ্ঞেস করেছিল যে মশাই আপনি কি, উনি শুধু বলেছেন আমি লেখক। এখন রবীন্দ্রনাথ তো শুধুই লেখক নন, যদি আমরা ওইভাবে বলি, কারণ লেখক বলতে আমরা বুঝি যে ওকে দলিল লেখকও লেখক, পত্র লেখকও লেখক, তাই না? তো রবীন্দ্রনাথ তো বহু কিছু। জি, আমি তার সঙ্গে তুলনা করছি না নিজেকে, আমি বলছি যে আমার মনে হয় লেখক বললেই না, তুলনার প্রয়োজনও নেই। কিন্তু আমরা সাহিত্যের যে কোনো আলোচনা করতে গেলে বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ আমাদের একটা কি বলবো, একটা রেফারেন্স পয়েন্ট হয়ে যায়, প্যারামিটার হয়ে যায়। তো আমি লেখক রাজু আলাউদ্দিনের যাত্রাটা শুনতে চাই, বা আমার তরফ দিয়ে পাঠককেও শোনাতে চাই। কিভাবে শুরুটা হলো? নিশ্চয়ই কবিতা লেখা দিয়ে। হ্যাঁ, এইটা কিন্তু সত্যি যে আসলে কবিতা লেখা দিয়ে শুরু। এবং আমি দেখেছি, আপনিও সম্ভবত লক্ষ্য করেছেন যে এমনকি যারা একসময় কথা সাহিত্যিক হিসেবে খুবই খ্যাতিমান এবং তার পুরো খ্যাতিটাই নির্ভর করছে কথা সাহিত্যর কারণে, কিংবা প্রাবন্ধিক হিসেবে, এদের অনেকেরই কিন্তু শুরু আসলে কবিতা দিয়ে। যেমন আপনি যদি ফকনার, তাই না, ফকনারের কিন্তু আপনার মানে কবিতা লিখেছেন উনি,
এরকম আরো অনেকে আছেন যারা মানে তাদের শুরুই হচ্ছে কবিতা দিয়ে, পরে ধীরে ধীরে তারা অন্য মাধ্যমে চলে গেছেন। তো আমার ক্ষেত্রেও মানে কবিতা দিয়েই শুরু। কবিতা মানে তখনকার দিনে যেগুলোকে বলে পদ্য, ছড়া কিংবা পদ্য আর কি, অন্তমিল। অন্তমিল, সেগুলোকেই মনে হতো মানে কবিতা। এখন তো পার্থক্যগুলো অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে যে আসলে কোনটা পদ্য, কোনটা কবিতা, কোনটা ছড়া। তো আমার মনে আছে তখন ক্লাস 7 বা 8-এ হয়তো পড়ি আর কি, ক্লাস 8-এ পড়ি আর কি। পড়াশোনা তার আগেই শুরু হয়ে গেছিল। পড়াশোনা মানে যেগুলো অপাঠ্য, আউট বই, ওটাকে আমি বলি অপাঠ্য আর কি, ঠিক আছে, সেগুলো শুরু হয়ে গেছিল এবং তারই আসলে একটা কুপ্রভাব হচ্ছে লেখা, ঠিক আছে। তো কবিতা দিয়ে শুরু এবং সেটাই অনেক দিন যাবত চলেছে। তারপরে যখন আনুষ্ঠানিকভাবে লেখার জগতে প্রবেশ করি তখন কবিতা, অনুবাদ এবং প্রবন্ধ প্রায় কাছাকাছি সময়ে এগুলো শুরু হয়েছে আর কি। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে কেন এইগুলো আপনার সঙ্গে এলো, আপনি কি জানতে চান? হ্যাঁ, অবশ্যই। আমি আরো বেশি জানতে চাই, কাজে এই সম্পূরক প্রশ্নটাও এখানে বলে রাখি যে আপনি এই কবিতা অনুবাদ করেছেন, আপনি প্রবন্ধ অনুবাদ করেছেন, মৌলিক লিখছেন কবিতা, প্রবন্ধ, এবং আপনি প্রচুর সাক্ষাৎকার গ্রহণ করেছেন। কিন্তু কোথায় যেন আমি দেখি সাহিত্যের একটা বড় অংশ, অর্থাৎ ফিকশন, যেটা গল্প, উপন্যাস, আপনার একটা বৈরিতাই মনে হয় আছে, আপনি খুব একটা মৌলিক ফিকশনের কাজ করেননি। কাজে আপনার এই লেখক হওয়ার গল্পের সঙ্গে এইটাকেও আমি প্রশ্ন হিসেবে জুড়ে দিতে চাই। আচ্ছা, এই আগে কি আপনার এটার উত্তর দেবো নাকি আপনার সুবিধা মতো? আচ্ছা, ওকে। প্রথম সেটা হলো যে অনুবাদ আমি করেছি আসলে, আমি লিখতে গেলে তো আসলে পড়তে হয়, তাই না? যদি আপনি না পড়েন আপনি কি লিখবেন? পড়া হচ্ছে আসলে আপনার কাঁচামাল, ঠিক আছে। সেই কাঁচামালটা আবার রিপ্রডিউস হচ্ছে, এই রিপ্রডিউস হচ্ছে কবিতার আকারে, প্রবন্ধের আকারে কিংবা অনুবাদ আকারে। তো আমার মনে হলো যে আমি যেই কাঁচামালটা নিচ্ছি মানে পাঠ করছি, দেশি কিংবা বিদেশি সাহিত্য, এক্ষেত্রে বিদেশি সাহিত্যই, আমি আসলে সেটা কি ঠিকমতো পড়তে পারছি, আমি কি ঠিকমতো বুঝতে পারছি? তো ঠিকমতো বুঝতে পারার তাগিদ থেকে আমার মনে হলো আমি যে অনুবাদ করি, অনুবাদও আসলে এক ধরনের পাঠ। এটা বোধহয় কোন একজন বিখ্যাত ব্যক্তির কথাও আছে যে ভালো করে একটা বই পড়া মানে হচ্ছে ভালো করে অনুবাদ করা, ইন্টিমেট রিডিং। হ্যাঁ, ঠিক আছে। তা আমার মনে হলো যে তা ভালোভাবে পড়তে গিয়ে আমি তো অনুবাদ করছি, আসলে সেটাকে শুধুমাত্র একটা দৃশ্যমান কাঠামোয় রূপান্তরিত করা, সেটাই হচ্ছে অনুবাদ। আমার মনে হলো যে আমি একটু আগে বলেছিলাম যে পাঠের প্রতিশোধ একটা ব্যাপার আছে, আমি পাঠই যদি করছি তাহলে আমি কেন প্রতিশোধ নেব না? তো অনুবাদ হচ্ছে সেই প্রতিশোধ, ঠিক আছে। এমনকি যখন প্রবন্ধ লিখছি সেটাও আসলে পাঠের প্রতিশোধ হিসেবেই আমি নিচ্ছি আর কি, ঠিক আছে। ট্রেইটর হয়ে যাচ্ছেন না তো এখানে আবার? ট্রান্সলেটর, ট্রেইটর, প্রতিশোধ শব্দটা যেহেতু ব্যবহার করলেন। আমি আপনাকে একটা কথা বলি, শুনেন। ট্রান্সলেশন এটা হচ্ছে এমন একটা জিনিস, অনুবাদ এমন একটা জিনিস যেটা বাই নেচার আপনি ট্রেইটর হতে বাধ্য, এর কোনো অন্যথা নাই। কারণ কেন? কারণ হচ্ছে অন্য একটা ভাষা, প্রত্যেকটা ভাষার নিজস্ব চলন আছে, তার নিজস্ব অভিব্যক্তির ধরন আছে, প্রত্যেকটা সংস্কৃতি ভিন্ন, ঠিক আছে। এবং অন্য একটা টেক্সট, এমনকি নিজের ভাষার মধ্যেই আপনার যে টেক্সট, আপনার যে রচনাটা, সেটা কিন্তু আমার কাছে একটা অপর রচনা। সেই রচনাটা আমি যখন পাঠ করি তখন কিন্তু আপনি যেরকম ভেবে আপনি লিখেছেন আমি কিন্তু সেভাবে পাঠ করি না, কিংবা আপনি যেরকম ভেবে আপনি লিখেছেন আমি হয়তো সেটা নেই, কিন্তু শতভাগ আমি নেই না। যেটুকু আমি নেই না সেইটুকু আমি নিজে যোগ করি, ঠিক আছে। ফলে ট্রেইটর আপনি কিন্তু হতে বাধ্য, পাঠক হিসেবেই তো আপনি ট্রেইটর। তা আপনি অনুবাদক হিসেবে কেন হবেন না? যদি না হয় সেটা হচ্ছে একটা অবাস্তব একটা দাবি।
আমরা যদিও মাঝে মধ্যে বলি যে উনি খুব বিশ্বস্ত অনুবাদক, এটা ঠিক আছে, বিশ্বস্ত এই অর্থে যে যতটুকু মূলের কাছাকাছি যাওয়া যায়, অনুগত থাকা যায়, ঠিক আছে। কারণ অনুবাদককে হতে হবে একদম দাসের মতো। এটি হচ্ছে একমাত্র পেশা। সাহিত্যের যতগুলো মাধ্যম আছে, এই মাধ্যমটি হচ্ছে এক ধরনের দাসের পেশা। দাস কোন অর্থে? সে শুধু মনিবের আদেশ গ্রহণ করে। কিন্তু ঔপন্যাসিক হিসেবে, গল্পকার হিসেবে, কবি হিসেবে আপনি হচ্ছেন প্রভু, কিন্তু অনুবাদক হিসেবে আপনি হচ্ছেন দাস। নতুন ব্যাখ্যা পেলাম। কিন্তু রাজু ভাই, আপনারই মানে সম্ভবত আমার জানা মতে সবচেয়ে পছন্দের লেখক, আপনি সর্বাধিক কাজ করেছেন বোর্হেসকে নিয়ে। তো বোর্হেসেরই বোধহয় এরকম একটা কথা আছে যে কখনো কখনো অনুবাদ মৌলিক কর্মর চেয়েও শ্রেষ্ঠ বা মৌলিককেও ছাড়িয়ে যায়। এটা হতে পারে, এটা হতে পারে, এটা ঘটেছেও, কিন্তু এটা ঘটেছে এমনকি আমাদের। বার্সার কথা বলবেন? হ্যাঁ, কোনটা? আপনি মার্কেজের অনুবাদকের কথা বলবেন? হ্যাঁ, মার্কেজ তো নিজেই বলেছে, সেটা তো আছেই। মার্কেজ ছাড়াও আরো অনেকের অনুবাদই আছে যেগুলো মানে মোর স্প্লেন্ডিড দ্যান অরিজিনাল। আচ্ছা, সেটা কেন ঘটে? সেটা ঘটে ওইখানেও কিন্তু সে কিন্তু ট্রেইটর। যে অনুবাদ করছে তার ব্যক্তিত্ব যদি হয় খুব প্রখর, তাহলে সেই ব্যক্তিত্বের আপনি ছাপ ওই অনুবাদে পাবেন। বুদ্ধদেব বসু যেমন চিন্ময় গুহ কিন্তু অভিযোগ করেছেন, এবং সেই অভিযোগটা খুবই সত্যি। সেটা হচ্ছে যে উনি যখন অনুবাদ করেছেন সেখানে বোদলেয়ার অনেকখানি হারিয়ে গেছেন। প্রচুর সংযোজন বিয়োজন ওনার ইচ্ছা মতো করেছেন। এমনকি শুধু বোদলেয়ারকে অভিযুক্ত করে তো লাভ নেই, এই অভিযোগে অভিযুক্ত সুধীন দত্ত যখন আপনার হাইনের কবিতা অনুবাদ করছেন, ঠিক আছে, আমি অনেক পরে সেগুলো মূলের সঙ্গে মিলিয়ে আমি দেখার চেষ্টা করলাম, অনেক সরে গেছেন উনি, ঠিক আছে। তো ফলে অনুবাদ তাদের হাত দিয়ে এক ধরনের মানে ভিন্ন এক নবসৃষ্টি ঘটেছে আর কি, ঠিক আছে। এটা হয়। আর যদি বুদ্ধদেব বসুর মতো, সুধীন দত্তের মতো প্রবল ব্যক্তিত্বের, কবি ব্যক্তিত্বের হাতে গিয়ে পড়ে, তখন কিন্তু সেখানে অনুবাদ মূল থেকে অনেক দূর সরে যাবে, না সেরও উপায় নেই। কারণ হচ্ছে তারা ওই দাসের ভূমিকা পালন করেননি, তারা পালন করেছেন প্রভুর ভূমিকা। অন্য এক প্রভুর উপরে আপনি গিয়ে প্রভুত্ব বিস্তার করছেন। এবং প্রবল প্রজ্ঞাবান বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ। এখন অরুণ মিত্রের অনুবাদে কিন্তু আবার সেটা ঘটেনি। মানে অরুণ মিত্র যখন বোদলেয়ারের অনুবাদ করছেন তখন কিন্তু ওই দাসের ভূমিকায় ছিলেন, ঠিক আছে। আমি সদর্থে বলছি, হ্যাঁ, দাস শব্দটা খুব খারাপ শুনে আমি জানি। আপনি যা বলতে চান সেটা বোঝাতে হলে এই শব্দটাই লাগবে। আজকালকার দিনে নারীবাদীরা এসে অনেক শব্দ অভিধান থেকে মুছে ফেলে দিতে চায়, ঠিক আছে। আপনি সমালোচনা করেন শব্দগুলোর, কিন্তু আপনি এখন ধরেন দাস প্রথা এক সময় ছিল, আপনি সেই দাস প্রথা বোঝাবার জন্য আপনি কি বলবেন যে ওই স্পার্টাকাস যিনি অনুগত ছিলেন বললে হবে? হবে না তো, তাই না? তো কোন জায়গায় ছিলাম আমরা, কোন বিষয়ে? আমরা বলছি যে ট্রেইটর, তাই তো। ট্রেইটর হতেই হবে, এটা কোনো উপায় নেই। খালি মনে রাখতে হবে যে আপনি অনুবাদক হিসেবে আপনি আরেকজনের আদেশ গ্রহণ করার জন্য আপনি এই পেশায় ঢুকেছেন। আপনি যদি না করতে চান আপনি অন্য পেশায় চলে যান। আচ্ছা, আপনার এই অনুবাদের জায়গা থেকে আমি ওই যে হালকা অনুযোগে গিয়েছিলাম, তো সেটা সরে গেছে। ওই লেখক রাজু আলাউদ্দিন, উপন্যাসিক গল্পকার রাজু আলাউদ্দিনকে আমরা পাই না কেন? এটা আসলে লিখতে যে ইচ্ছে করেনি বা লিখতে যে ইচ্ছে করছে না তাও নয়। আমি 3-4টা গল্প আমি লিখেছি, তো উপন্যাস আমি কখনো হাত দেইনি, কিন্তু আমার মাথার মধ্যে 2টো উপন্যাসের খসড়া আছে, অনেকদিন থেকে আছে। আর আমি ভয় পাই আসলে উপন্যাস লিখতে, গল্প লিখতে ভয় পাই এই জন্য যে আমি যাদের লেখা পড়েছি, ধরেন মার্সেল প্রুস্ট কিংবা মার্কেস কিংবা গল্পকার বোরেসের গল্প,
ফুয়েন্তেস কিংবা ধরেন হেমিংওয়ে, ফকনার, জোসা, মারিও বার্গাস জিওসা বা আরো অনেক বড় মোপাসা, চেখভ, ঠিক আছে, কাফকা। হ্যাঁ, ভালো কথা মনে করেছেন, কাফকা। যদি তাদের উচ্চতায় যদি না পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় লিখে অপচয় করার কোনো মানে নেই। আমার সময় অপচয়, কাগজের অপচয়, বাক্যের অপচয়, ঠিক আছে। আমি লিখব না, আমাকে লিখতে হবে এমন কোনো দিব্যি আমাকে দেয়নি। আমার তো লেখার আরো অন্যান্য বিভাগ রয়েছে। সুতরাং আমি মনে করি যে কিন্তু এর মানে এই না যে আমি অন্য যা কিছু লিখেছি সেগুলো খুবই মানে পারফেক্ট জিনিস, তা নয়। হয়তো আমি যা লিখবো সেগুলো কিছুই হবে না, মানে কথা সাহিত্য, গল্প বা উপন্যাস, কিন্তু আমার ভিতরে ওই ভয়টা কাজ করে যে যদি এটি সেই উচ্চতায় না যায়, না পৌঁছাতে পারে, তাহলে মানে লিখে কি হবে। মানে আমার লেখার ইচ্ছা আপনি একটা যে বিশ্বমানের সঙ্গে আপনি পরিচিত, জি, সেই মানটার কাছাকাছি যাওয়ার জন্য আপনি মনে করছেন যে আপনাকে আরো প্রস্তুতি। আমি মনে করি যে হয়তো প্রস্তুতি আছে, মানে ভেতরে ভেতরে আছে, কিন্তু ওই যে একটা সঠিক কাঠামো পাওয়া। আপনি তো জানেন 100 Years of Solitude এটি কিন্তু মার্কেজের অনেক আগে থেকে কিন্তু মাথার মধ্যে ঘুরছিল, উনি নিজে বলেছেন। এবং ওই উপন্যাসের বিভিন্ন অংশ ছোট গল্প আকারে বিভিন্ন সময় কিন্তু আগেই প্রকাশিত ছিল, কিন্তু উনি এই পূর্ণাঙ্গ উপন্যাসটির যে কল্পনাটা করেছিলেন সেটা তার মাথায় এসেছে বহু বছর পরে, ঠিক আছে। হঠাৎ উনি যখন মেক্সিকো থাকতেন, মেক্সিকো সিটি থেকে দক্ষিণ দিকের একটা রাষ্ট্রে যাচ্ছিলেন, মানে মেক্সিকোর একটা স্টেট, ঠিক মনে নাই কোন স্টেট, মানে এটা দক্ষিণ দিকে, যাই হোক। হঠাৎ করে তার মাথায় পুরো কাঠামোটা এসে গেছে, আর যখন এসে গেছে তখনই উনি মানে বেরিয়েছিলেন, বেড়াতে যাবেন আর কি, গাড়ি ঘুরিয়ে আবার ওনার মেক্সিকোর বাসায় ফিরে এলেন। এবং এরপরের ঘটনাগুলো তো আপনারা জানেন কি ঘটেছে, তাই না। নিজে ওই রুমে প্রবেশ মানে বন্ধ করে দিয়েছেন, বউকে বলেছেন যে আমাকে আর কোনো বিরক্ত করবে না, আমাকে কোনো করবে না, খাবার দাবার দিয়ে বেরিয়ে যাবা, আমার যা যা লাগে সব সরবরাহ করবা। এবং এইভাবে উপন্যাসটি বেরোলো। একই ঘটনা হুয়ান রুলফোর পেদ্রো পারামোর ক্ষেত্রেও। উনি জীবনে একটি উপন্যাস লিখেছেন, আপনি জানেন। কেন একটা উপন্যাস লিখলেন? উনি কি লিখতে পারতেন না? খুব ছোট্ট আকারে, মানে হ্যাঁ, তো উনি এতগুলো গল্প লিখলেন, তাই না। উনি কি একাধিক উপন্যাসও লিখতে পারতেন না? পারতেন তো, মানে পারতেন এই অর্থে যে যদি উনি নিজে নিজে যেই উচ্চতা কথা উনি ভেবে রাখছেন সেইখানে যদি উনি কম্প্রোমাইজ করেন, তাহলে একাধিক উপন্যাস লেখা তার পক্ষে অসম্ভব ছিল না। কারণ উনি শিল্পের কি বলে মানে এমন এক উচ্চতায় উনি পৌঁছে গেছেন এই পেদ্রো পারামোর মাধ্যমে, ওইখান থেকে নামা তার জন্য খুব কঠিন ছিল, ঠিক আছে। উনি হচ্ছেন সেই বিপদগ্রস্ত লোক যিনি পেদ্রো পারামোর একদম সর্বোচ্চ মানে শিল্পের সর্বোচ্চ শিখরে উনি পৌঁছেছেন। এরপরে আসলে আর কিছু আর যাওয়া যায় না, এরপরে শুধু নামতে হয়, মানে সাবলিমিটির পর লফটিনেসের পর। হ্যাঁ, এরপরে আর এই জন্য উনি আর কিছু লিখতে পারেননি। তো আমার ক্ষেত্রে কি হবে আমি জানি না, কিন্তু আমি ভাবি যে যদি সেরকম না হয় তাহলে তো লিখে লাভ নেই, তাই না। আর দ্বিতীয় কথা, হয়তো কথা সাহিত্যিক হিসেবে আমার অক্ষমতাও আছে, সবাই সব কিছু পারে না, তাই না। সেই অক্ষমতাও মানে টের পাই বলে আমি এখনো সরাসরি লিখতে বসতে সাহস পাইনি। কিন্তু কবি হিসেবে তো আপনি যথেষ্টই, আমি বলবো যে দৃঢ়তার সঙ্গে একটা নতুন বয়ান সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। এমনকি ন্যানো পোয়েট্রি বলে একটা টার্মও আপনি আমাদের দেশে প্রতিষ্ঠা করেছেন। আমাদের দেশে না, আমার মনে হয় আমার আগে কেউ এটা মানে তত্ত্ব আকারে বা এইভাবে বা এইভাবে শব্দবন্ধ বলা যায় সব না, আমি পাইনি কখনো, পাইনি বলি আমি। এটা নিয়ে যদি একটু বলেন আমাদের দর্শকদের আপনার ন্যানো পোয়েট্রি সম্পর্কে। ন্যানো পোয়েট্রি আসলে ঘটনাটা হলো কি, এগুলো ধরেন নানান সময় বিভিন্ন পাঠ এবং বিভিন্ন কারণে আমার মনে হলো যে ন্যানো কাব্যতত্ত্ব কেন নয়। সেটা হলো যে
মানুষের সময় কিন্তু অনেক কমে গেছে। সময় কমে গেছে বলতে আমি বোঝাচ্ছি যে কোনো বিষয়ে সময় দেওয়ার মতো সময়ও কমে গেছে, ব্যস্ততা বেড়ে গেছে। ব্যস্ততা তার মানুষের এখন অনেকগুলো বিষয় তার সামনে। ঠিক আছে, আগে মধ্যযুগে তার কাজ কি ছিল? জমিতে চাষ করা, বাসায় ফেরার পরে গল্পগুজব করা, তাই তো। এখন একটা মানুষের দৈনন্দিন আপনি কাজের তালিকাগুলো আপনি দেখেন, কত কিছু। একটা শুধু মোবাইল যে ডিভাইস, ঠিক আছে, এর মধ্যে দিয়ে আপনি কত কিছুতে প্রবেশ করেন, অনেকগুলো প্ল্যাটফর্ম বেড়ে গেছে, বেড়ে গেছে, তাই না? কিন্তু আপনি কিন্তু সব এত সময় দিতে পারছেন না, খুব অল্প অল্প সময় দিয়ে আপনি ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছেন। তো মানুষের আরো বিভিন্ন জীবিকার কারণে, বিভিন্ন কারণে মানুষের সময় সংকুচিত হয়ে গেছে। হ্যাঁ, যেমন জীবনানন্দের একটা ইয়ে আছে, দূর ব্রহ্মাণ্ডকে তিলে টেনে এনে সমাহিত করা চাই। দূর ব্রহ্মাণ্ড একটা তিলের মধ্যে চলে এসছে, ঠিক আছে। তো আমি মনে করি, যেমন আপনার দেখেন এই পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে E=mc², খুব ছোট্ট, লিখতে 3-4টা 5-6টা বর্ণ লাগে, ব্যাখ্যা করতে গেলে তো। হ্যাঁ, ব্যাখ্যা করতে, তাই না? এই যে সংক্ষিপ্তকরণ, ঠিক আছে, যেমন মহাবিশ্বে আপনার একটা ধারণা আছে বিগ ব্যাং, আর এর বিপরীতে আরেকটা হচ্ছে বিগ ক্রাঞ্চ। বিগ ক্রাঞ্চ মানে একদম সংকুচিত হয়ে আসছে, ঠিক আছে। সাহিত্যের ক্ষেত্রে আপনি দেখেন হাইকু, জাপানি হাইকু, কেন এই সংক্ষিপ্ত পরিসরে চলে গেল? ঠিক আছে, কারণ হচ্ছে যে আপনি যা বলতে চান সেটা যদি 3টি লাইনে আপনি যদি বলতে পারেন, তাহলে আপনি কেন অনেক ইয়ে করবেন। বোরহেস উনি উপন্যাস না লেখার পক্ষে উনি তার ফিকশন গল্পের ভূমিকায় লিখেছিলেন যে যা আমি 5 পৃষ্ঠায় বলে ফেলতে পারবো, তার জন্য আমি কেন 500 পৃষ্ঠা ব্যয় করব? ঠিক আছে, তো এইখানে আপনি দেখেন এই সংকোচনের নীতিটা কিন্তু এখানে আছে, ঠিক আছে, মানে একটা ন্যানো ফর্ম, ঠিক আছে। এমনকি এই যে প্যারাবলগুলো যে আমরা বোরহেসের ছোট ছোট, বোরহেসের কিংবা কাফকার এই ওই প্যারাবলগুলো হচ্ছে এমন, আপনি ধরেন বিফোর দ্য ল, আইনের দরজার সামনে বলে যেই 1.5 পৃষ্ঠার একটা প্যারাবল আছে, ওইটা কি? ওইটা হচ্ছে একটা উপন্যাস। ওই ট্রায়ালের বলা যায় যে ওই উপন্যাসটা, হ্যাঁ, ওইটা একটা মহাসংকুচিত অবস্থায় একটা উপন্যাস। আমার ইচ্ছা আছে এটা নিয়ে আমি একটা লেখা লিখব, যে কেন এটা উপন্যাস, ঠিক আছে। ন্যানো নভেল বলতে পারবো, একদম অবশ্যই ন্যানো নভেলের উদাহরণ হিসেবে আমি সেটা বলবো, ঠিক আছে। আপনি ধরেন গুয়াতেমালার একজন লেখক আছে, ওর নাম হচ্ছে আউগুস্তো মন্তেরোসো। জি, ওনার একটা আছে ডাইনোসর, যখন এক লাইনের, ঠিক আছে। তো নমুনাগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে আছে আর কি। জি জি, আপনাকে কি করতে হয়? ব্যাকরণবিদ কি করেন? ব্যাকরণবিদ করেন, আপনার ভাষার মধ্যে নিয়মগুলো প্রচ্ছন্নভাবে রয়ে গেছে, আপনি সেগুলোকে সূত্রবদ্ধ করেন। আমার ন্যানো কাব্যতত্ত্বের ব্যাপারটাও তাই আসলে, এটাকে আরো সুনির্দিষ্ট করে আনা, এটাকে সূত্রবদ্ধ করা এবং এটার একটা দার্শনিক ভিত্তি দাঁড় করানো। এবং আমি মনে করি যে আমরা কি বলে ন্যানো ইয়ের দিকেই কিন্তু যাচ্ছি। ন্যানো টেকনোলজি তো বহু আগে থেকেই হয়ে গেছে, কিন্তু সাহিত্যে কেন নয়, তাই না? জি জি। আর আপনার মানুষের পক্ষে, মানে এখনকার দিনের মানুষের পক্ষে এত মোটা মোটা উপন্যাস পড়া আমার মনে হয় এটা দুঃসাধ্য এক কাজ হয়ে গেছে সময়ের বিবেচনায় নানান দিকে, তাই না? এই জন্য আমি মনে করি যে ন্যানো কাব্যতত্ত্বটা এখন খুবই সময় উপযোগী। এবং আমি যেই আদর্শে বিশ্বাস করি, সাহিত্যের যে আদর্শে, সেই আদর্শের সঙ্গে ন্যানোটা অনেক বেশি যায়। আমি নিজে ন্যানো কিছু কবিতাও লিখেছি, কিন্তু আমি খুব বেশি প্র্যাকটিস করেছি তা নয়, কিন্তু ইশতেহারটা আমি লিখেছি। জি। এখন আপনার এই যে কাব্যতত্ত্ব এবং কাব্যপ্রীতি এবং প্রচুর কবিতার আপনি অনুবাদ করেছেন, হ্যাঁ, সেই জায়গার পাশাপাশি আরেকটা কাজ আপনি প্রচুর করেছেন, যেটাকে অনেকে হয়তো খুব মৌলিক কাজ হিসাবে বলতেও চায় না, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আমাদের দেশে একজন অগ্রজদের ভিতরে, অন্যতমদের ভিতরে একজন, সেটা হলো সাক্ষাৎকার গ্রহণ।
এই দিকটায় আপনার এত ঝোঁক বা প্রীতি বা স্বজন প্রীতি কেন হলো? না, স্বজন প্রীতি জানি না, মানে সাক্ষাৎকারের প্রতি হ্যাঁ হ্যাঁ স্বজন প্রীতি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা আসলে শুরু হয়েছিল প্রথমে আমি এখন বিলুপ্ত বাংলা বাজার পত্রিকা, ওইখানে আমি কাজ করতাম। তো সম্পাদক উনি নিজেই বলেছিলেন, নাকি আমরাই প্রস্তাব করেছিলাম, আমি এবং ব্রাত্য রাইসু তখন কাজ করতাম, আমরা সহকর্মী ছিলাম। তো প্রস্তাব করেছিলাম বা উনি করেছিলেন যে সাক্ষাৎকারের একটা বিভাগ করা যায় কিনা। তো আমরা সেটা শুরু করলাম। প্রতি সপ্তাহে একটা করে সাক্ষাৎকার নিতে হতো, এবং সেই সাক্ষাৎকার রাজনীতি মানে রাজনৈতিক ক্ষেত্রের ব্যক্তিত্ব যারা, রাজনীতি, সমাজ, সংস্কৃতি সব বিভাগেরই, ঠিক আছে, প্রতি সপ্তাহে আমরা একটা করে ইন্টারভিউ আমরা প্রকাশ করতাম। তো প্রথমে এটা পেশাগত কারণেই আসলে শুরু হয়েছিল। তবে পেশাগত কারণে শুরু হওয়ার আগেও আমি বিদেশি সাক্ষাৎকার কিন্তু অনুবাদ করেছি। সাক্ষাৎকার আমার একটা প্রিয় মাধ্যম। আসলে প্রিয় মাধ্যম হলো এই কারণে যে এটা একটা রিল্যাক্সড একটা ফর্ম, মানে সাহিত্যের অন্যান্য বিভাগের তুলনায়। কবিতা কিংবা গল্প, উপন্যাস, ওইখানে আপনাকে অনেক কঠোর হস্তে অনেক কিছু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, ঠিক আছে। মানে আপনি ধরেন একটা উপন্যাস যখন লেখেন, তখন আসলে আপনি একটা বাঘের পিঠে চড়েছেন, ঠিক আছে। আপনি ওখান থেকে পড়ে গেলে বাঘ আপনাকে খেয়ে ফেলবে, কিংবা আপনি ঘোড়ার পিঠে চড়েছেন, আপনি পড়ে গেলে আপনাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। কিন্তু সাক্ষাৎকারে সেই আশঙ্কা নাই। সাক্ষাৎকারে আপনি দুইজনে মিলে খেলছেন, ঠিক আছে। না, এটা ঠিক নয়, কারণ হচ্ছে রাজু আলাউদ্দিনের সাক্ষাৎকার নিতে গিয়ে তো আমি নার্ভাস হচ্ছি। আমার কাছে এটা প্রিয় ফর্ম না, কারণ আমার কাছে তখন মনে হয় যে মানে একজন কি বলবো অতি অভিজ্ঞ ও অতি ধুরন্ধর ব্যক্তির মুখোমুখি। মানে এটাও তো ঘটেছে, মানে এই কথাটা বলছি একটা উদ্দেশ্যমূলক কারণে। দুঃখিত যে আপনাকে মাঝপথে থামালাম। না না না, কিন্তু প্রশ্নটা মানে আকুলি বিকুলি হয়ে উঠেছে। আপনি এত এত বিখ্যাত মানুষের সাক্ষাৎকার নিয়েছেন, বড় মানুষের, মহিরুহদের সাক্ষাৎকার নিয়েছেন, তার মধ্যে কবি, সাহিত্যিক থেকে শুরু করে বিচারপতি বলেন, আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেকের অনেক রকম সাক্ষাৎকার নিয়েছেন। সেই সবের কোনো মানে মধুর স্মৃতি অথবা মজার কোনো স্মৃতি কটু কিছু থাকলেও বলতে পারেন? না, মধুর স্মৃতি আর সবগুলোই মধুর স্মৃতি। কারণ সাক্ষাৎকার যেহেতু নিতে পছন্দ করতাম, আমি কথা বলতেও পছন্দ করি, কথা শুনতেও পছন্দ করি। আপনাকে তো একজন খুব দুষ্ট লোকও বলেছিল মনে হয় সাক্ষাৎকার। ও না, সেটা বলেছিল, সেটা মানে সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান আর কি। এই কি বলে, আমি, ব্রাত্য রাইসু আর সাজ্জাদ শরীফ মিলে ওনার বাসায় গিয়েছিলাম। ততদিনে হুমায়ুন আজাদের, আমার নেওয়া হুমায়ুন আজাদের সাক্ষাৎকার বেরিয়ে গেছে, আমার নেওয়া আহমদ সফার সাক্ষাৎকারও বেরিয়ে গেছে। তো উনি সম্ভবত ওই আলোচিত একটা সাক্ষাৎকার, আপনারা জানেন, বিতর্কিত ক্ষেত্র বিশেষে বিতর্কিত, হ্যাঁ। তো উনি সেটা পড়েছিলেন আর কি, না পড়ে উপায় ছিল না, কারণ ওটা সবারই নজরে পড়েছিল। কারণ হুমায়ুন আজাদ নিজেই একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। তারপরে ওনার সাক্ষাৎকার মানে হচ্ছে আপনি বুঝতেই পারছেন, বোমা নিক্ষেপ। আর আমি আবার সেটাকে আরেকটু বেশি উস্কানি দিয়েছি, হ্যাঁ। তো ফলে উনি ক্লাস্টার বোমা নিক্ষেপ করেছেন, যেখানে অনেকে আহত হয়েছে, ঠিক আছে। তো সেটা তো আমার সঙ্গে যখন রাইসু যখন আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে স্যার উনি হচ্ছেন ব্রাত্য রাইসু, উনি হচ্ছেন রাজু আলাউদ্দিন। ও আচ্ছা, আপনি তো ভারী দুষ্ট লোক। তো এইসব কুখ্যাতিও আছে। তবে মিষ্টি মানে অভিজ্ঞতা আমার কাছে সবসময় ভালো অভিজ্ঞতা, বলবো প্রীতিকর অভিজ্ঞতা। আমি শুধুমাত্র একবার সাইফুর রহমানের ইন্টারভিউ নিতে গিয়ে, মানে আপনি জানেন সাবেক অর্থমন্ত্রী, তো ওনার সঙ্গে আমি আর ব্রাত্য রাইসু গিয়েছিলাম সাক্ষাৎকার নিতে। তো ব্রাত্য রাইসু আপনি জানেন, মানে সে একটু প্রভোকেটিভ প্রশ্ন করে এবং একটু এজিটেটিং প্রশ্ন করে, সেরকম একটা প্রশ্ন ছিল। কিংবা সাইফুর রহমান এমনিতেই খুব মেজাজি লোক ছিলেন আর কি, ঠিক আছে। উনি সহজে খুব ঠোঁট কাটা, তারপরে খুব লোক, মানে নিরস এবং লোক হিসেবেও পরিচিত, একটু অ্যাগ্রেসিভ আর কি।
তো রাইসুর সেই প্রশ্নে উনি মানে খুব বোধ করেছেন আর কি। তো পরে উনি বললেন যে না বাবা, তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না, সাক্ষাৎকার দেওয়া যাবে না, তোমরা চলে যাও। এখন আমরা তো তার সাক্ষাৎকার নেওয়ার জন্য এসেছি, তাই না? খালি হাতে ফিরি কি করে, তাই না? কিছু একটা তো নিয়ে যেতে হবে। ঘটনাক্রমে তার ভাগ্নে আমার বন্ধু আর কি। তো তার মাধ্যমে আমি তাদের পারিবারিক ইতিহাস আমি জানতাম, এবং আমি তার গ্রামের বাড়িতে গিয়েও ছিলাম একবার বেড়াতে ওই ভাগ্নের সাথে, যিনি আমার বন্ধু। আমার একটা ধারণা ছিল ওই এলাকায় উনি কি করেছেন আর কি। তাই আমি পরে বললাম যে স্যার, আমি আপনার এলাকায় কিন্তু গিয়েছি। পরে বললো যে তাই নাকি? আমি হ্যাঁ। আমি বললাম যে আপনি ওই এলাকায় এইরকম উন্নয়ন করেছেন, বাংলাদেশের আর কোনো সাংসদ নিজের এলাকার প্রতি এতটা মনোযোগ, এতটা উন্নয়ন করেছে কিনা আমি জানি না। বেশিরভাগ সাংসদই তো উন্নয়নের নামে লুটপাট করে। তা আমি দেখলাম যে আপনি লুটপাটের বদলে উন্নয়ন করেছেন। এইভাবে তার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলাম আর কি। অর্থাৎ আপনি সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রেও একটা সুকৌশল বা আপনাকে করতে হবে, কারণ আপনি তো গিয়েছেন কিছু আদায় করার জন্য, তাই না? তারপরে এইভাবে তাকে মানে বলা যায় আবার মানে কি বলে ইতিবাচক ইয়েতে রূপান্তরিত করা আর কি। এবং আমরা ইন্টারভিউ নিলাম প্রায় 1.5 ঘন্টা না 1 ঘন্টা, ওগুলো মিনিমাম 1 ঘন্টার ইন্টারভিউ। 1.5 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, যাই হোক 1-1.5 ঘন্টার ইন্টারভিউ। তার সঙ্গে নানান বিষয়ে আলাপ হলো, বিভিন্ন বিষয়ে। সেই ইন্টারভিউতে অনেক আক্রমণাত্মক বক্তব্য ছিল। তখনকার অর্থমন্ত্রী ছিলেন কি বলে কিবরিয়া সাহেব, যিনি আওয়ামী লীগের তার সম্পর্কে তির্যক মন্তব্য ছিল, এরকম আরও। এবং উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, ওইটি আমরা হেডিং করেছিলাম, যে সেটা হলো যে দেখো, আমরা এই দেশটাকে আসলে ভালোবাসি না। দেখো, somebody for আওয়ামী লীগ, somebody for বিএনপি, বাট nobody for বাংলাদেশ। উনি একজন বিএনপির হিসেবে এই যে এরকমভাবে অকপটে যে বলতে পারেন, ঠিক আছে রাজু ভাই? আমরা ওই ভালো লাগছিল আপনার সঙ্গে কথা বলতে, সবসময় ভালো লাগে। সময়ের একটা স্বল্পতা তো থাকেই। আমরা আলোচনা শেষ করে আনতে চাই, গুছিয়ে আনতে চাই। আপনার সাম্প্রতিক প্রকাশনা এবং কি বই আসছে সেইটা যদি পাঠকদের উদ্দেশ্যে একটু বলেন। এবছর সম্ভবত আমার সর্বাধিক বই বেরোবে। বিভিন্ন বছর একটা বা দুটো করে বই বের হয়, তো এবার একটু বেশি বেরোবে। এবার বেশি বেরোনোর মানে এই নয় যে আমি এই গত বছর আমি খুব বেশি লিখেছি, তা নয়। আসলে গুছিয়েছি, হ্যাঁ। আমার বহুদিন থেকে আমার একটা ভয় ছিল। ভয় মানে কি, আমি প্রচুর প্রবন্ধ লিখেছি, কিন্তু সেগুলো একসঙ্গে করে বা বিষয়ভিত্তিকভাবে যে সাজানো, ওইটা মানে পাণ্ডুলিপি রচনার ক্ষেত্রে আমার একটা ভীতি কাজ করে। ভীতিটা এই যে ওই লেখাগুলো জোগাড় করতে হবে, সেগুলো আবার পুরনো লেখা, ওগুলোকে আবার একটু মানে আপনার কম্পোজ করা, এডিট করা, ওটাকে আবার আপডেট করা। এইসব ভয়ে আমি সাধারণত ওই দিকে আর পা বাড়াতাম না। এইরকমভাবে আমার অনেকগুলো বছর কেটে গেছে। তো গত বছরই আমি প্রায় জোর করে, আমি কারণ চিন্তা করলাম যে আমি যদি হঠাৎ যদি মরে যাই, এইগুলো আসলে কেউ মানে জোগাড় যন্ত্র করে যে বের করবে, আমি অত বড় প্রতিভাবান নই। এবং এগুলো বিদেশে হলে হয়তো সম্ভব, কারণ বিদেশে আমি দেখেছি, যেমন গার্সিয়া লোরকা মারা গেছে কত সালে মারা গেল, 35 না কত সালে জানো, যাই হোক। আপনি চিন্তা করেন সেই যুগে ওনার 30টা ইন্টারভিউ উদ্ধার করেছে, সেই যুগে। কিন্তু আমাদের এখানে আপনি 30-এর দশকের কোনো লেখকের কোনো ইন্টারভিউ পাবেন না, প্রায় নাই, একটা দুটো ছাড়া, ঠিক আছে? তা আমাদের এখানে আমার লেখা কেউ খুঁজে খুঁজে বের করবে, সেগুলো উদ্ধার করবে, সেই আশা দুরাশা। আমি অত মানে আই এম নট হ্যামলেট, এই যে আছে না ইয়ের মতো, কি বলে, এই টি.এস. এলিয়টের কবিতার মতো আর কি। তা আমার মনে হলো, আরেকটা জিনিস মনে হলো যে লেখাগুলো একসঙ্গে করতে পারলে আমি নিজেও বুঝতে পারবো যে আমি কি করেছি, আমার সাকসেস আর ফেইলুরগুলো আমি দেখতে পারবো, বুঝতে পারবো। তারপরে যদি ফেইলুর থাকে, ফেইলুর নিশ্চয়ই আছে, আবার আমি সেখান থেকে শুরু করব। এই ভেবে
আমি আমার প্রবন্ধগুলো আবার গোছানোর মানে পাণ্ডুলিপি করার জন্য বসলাম আর কি। এইভাবে আমার বেশ কিছু পাণ্ডুলিপি তৈরি হয়েছে, সেগুলোই এবার বেরোবে বিভিন্ন মানে বিষয়ভিত্তিকভাবে বিভিন্ন নামে। আর আমরা যেহেতু বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিটকে বসছি, বেঙ্গল বুকসের সঙ্গে আপনার কি কি কাজ হচ্ছে? বেঙ্গলের সঙ্গে আমার বেশ কয়েকটা বই বেরোবার কথা, ইতিমধ্যে একটা বেরিয়ে গেছে, মেক্সিকান মনীষা। মেক্সিকান মনীষা, এটা বেরিয়ে গেছে। এটা খুব মানে আপনি তো অনুবাদের সঙ্গে জড়িত, প্রবন্ধ লিখেন। আমাদের দেশে দুই বাংলাতেই লাতিন আমেরিকান সাহিত্য প্রচুর অনুবাদ হয়েছে এবং এখনো হচ্ছে, গল্প, উপন্যাস। কিন্তু আপনি দেখবেন যে ওইখানকার লেখকদের প্রবন্ধের কোনো সংকলন নেই। আপনি কি দেখেছেন এই পর্যন্ত কোথাও? খুব কম, ওইভাবে আলাদা করে বই দেখিনি, আমি একটিও বই দেখিনি। বোরহেজের প্রবন্ধ সমগ্র সম্ভবত হয়েছে নাকি আমি গুলিয়ে ফেলছি, পেঙ্গুইন থেকে ওটা ইংরেজিটা সঙ্গে গুলিয়ে ফেলছি না, বোরহেসের কিছু প্রবন্ধের অনুবাদ হয়েছে। না, সেটা হয়েছে, সেটা আমি মানে প্রথম, মানে লাতিন আমেরিকান কোনো লেখকের প্রবন্ধের কোনো সংকলন সেটা আমি প্রথম করেছিলাম 2010 সালে, মানে বোরহেসের প্রবন্ধ এবং অভিবাসন। আর গোটা লাতিন আমেরিকান লেখকদের সেরকম ভাবে কিন্তু নেই, আর মেক্সিকান লেখকদের প্রবন্ধের কোনো সংকলন নেই। তো এইটা হচ্ছে প্রথম দুই বাংলাতেই, বাহ, প্রথম এবং একমাত্র এখনো পর্যন্ত। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন এর মধ্যে গৌরবের কি আছে? আসলে গৌরবের কিছুই নাই, কিন্তু আমি মনে করি যে লাতিন আমেরিকান লেখকরা শুধু ফিকশন রাইটার না, তারা শুধু কবি নন, ঠিক আছে, তারা একই সঙ্গে বিশ্বমানের প্রাবন্ধিক। তারা একদম প্রবন্ধের জগতে মোড় ঘুরিয়ে, বিশ্বাসের ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো প্রাবন্ধিক। সেটা আপনার অক্টাভিও পাজের প্রবন্ধ আপনি পড়লে দেখবেন, ওর নাম কি, কার্লোস ফুয়েন্তেসের প্রবন্ধ পড়লে আপনি দেখবেন, কিংবা আপনার ধরেন বোরহেসের প্রবন্ধ, আর্জেন্টাইন বোরহেসের প্রবন্ধ, পিকুলিয়ারলি ডিফারেন্ট, ভেরি ডিফারেন্ট। সুতরাং এই প্রাবন্ধিকদের সঙ্গে আমি মনে করি বাংলাদেশের বা বাংলা ভাষার লেখকদের, পাঠকদের একটা পরিচয় গড়ে ওঠা উচিত। সেই তাগিদ থেকে আমি এইটা করেছিলাম। মানে আরও কিছু বই বেরোচ্ছে ওইখান থেকে। আমি যে বিদেশি যেসব লেখকদের আমি সাক্ষাৎকার নিয়েছিলাম, লেখক, বিভিন্ন শিল্প সংস্কৃতি, বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিত্বদের, সেগুলোর একটা সংকলন বেরোচ্ছে ওখান থেকে। আরও এরকম বেশ কয়েকটা বই বেরোচ্ছে বেঙ্গল থেকে। আপনার প্রতি কৃতজ্ঞতা যে এই যে আমাদেরকে অনেক অনাবিষ্কৃত, অপাঠ করা সম্পদগুলো আমাদের সবার সামনে তুলে ধরছেন এই জন্য, এবং আপনার দীর্ঘ জীবন, গোছানো জীবন কামনা করছি। এবং আমি ব্যক্তিগতভাবে অবশ্যই প্রত্যাশা করছি যে আপনি যে এই বিশ্বমানকে ধারণ করেন আপনার ভেতরে, সেই মানের গল্প, উপন্যাস আপনার কাছ থেকে আমরা চাই। গল্প 3টে নয়, অন্তত আরও গোটা 20-30টা গল্প, 2-1টা উপন্যাস আমরা চাই, এবং আপনার সার্বঙ্গীন সাফল্য কামনা করি। ধন্যবাদ মোম। আমার সেরকম পরিকল্পনা আছে, মানে গল্প আমি বলেছি আমি লিখব, উপন্যাসেরও খসড়া আশা করি লেখার সময় পাবো। আর আপনার প্রতি আমার কৃতজ্ঞতা এই জন্য যে এগুলো তো আসলে কখনো আপনার সঙ্গে আমি যা বললাম, এগুলো তার লিখে বলার বিষয় না, লিখে বলা হতো না কখনো যদি আপনি আমাকে এই প্রশ্নগুলো না করতেন। ফলে আপনার মাধ্যমে আমি আবার মানে ভিন্নভাবে এই যে নিজেকে উন্মোচনের সুযোগ পেয়েছি, এই জন্য আপনার কাছে আমার কৃতজ্ঞতা। এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তার কাছেও, এই প্রতিষ্ঠানের কাছেও আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ধন্যবাদ রাজু ভাই আপনাকে। শুধু দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টক। আজকে আমাদের সঙ্গে ছিলেন অনুবাদক, প্রাবন্ধিক, সাক্ষাৎকার গ্রহণকারী জনাব রাজু আলাউদ্দিন। আমরা তার দীর্ঘ জীবন কামনা করছি, এবং আগামীতে আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে অন্য কোনো সাহিত্যিকের সঙ্গে। ধন্যবাদ।